দর্শক, আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24 সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান। পুরো খবরে চলে যাচ্ছে এবার। বিনিয়োগকারীদের সব টাকা নিয়ে লাপাত্তা ঢাকা স্টক এক্সচেঞ্জের স্টক ব্রোকার ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের মালিক মোহাম্মদ শহীদুল্লাহ। গেল মঙ্গলবার থেকে বন্ধ শেয়ার হাউসটি। দিশেহারা বিনিয়োগকারীরা এরই মধ্যে প্রতিকার চেয়েছে ডিএসসি এবং বিএসএসির কাছে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। এই ঘটনায় পল্টন থানায় জিডি করেছেন কয়েকজন ভুক্তভোগী। আনিসুর রহমানের রিপোর্ট। লাখ টাকার মতো দিছে, আরও 3 লাখ 3.5 লাখের মতো শেয়ার কিনছে। কেনার পর বললাম যে আমার এই ট্রান্সফারটা করে দেন। উনি আমার বললো যে বুধবারে আসেন, বুধবারে আপনার সমস্ত শেয়ার আমি ট্রান্সফার করে দিব। এখন আসার পরে দেখি ওনার প্রেস সিকিউরিটিটা তালা মারা। পরে শুনতে পারলাম যে টোটালি উনি বন্ধ, উনি দেশ থেকে পালিয়ে গেছে। নিজেদের টাকা হারানোর কথা জানাচ্ছিলেন ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের বিও অ্যাকাউন্টধারীরা। আসছে যে আমি টাকা উঠাবো, চিকিৎসা করবো। তো আমি রবিবারে 20 তারিখে আসছে শেয়ারের জন্য, দেয় নাই। 21 তারিখ সোমবার দিন আমি স্যারটা নিয়ে জমা দিয়েছি। আর 22 তারিখে ব্যাংকে গেলাম যে টাকা জমা হয়েছে কিনা, টাকা উঠাবো। রিফান্ড টাকা দেয় নাই। ক্ষতিগ্রস্তরা জানালেন অ্যাকাউন্টে শেয়ার না থাকার কথা। সিডিবিএলের নিজ উদ্যোগে যোগাযোগ করে জেনেছেন বিক্রি হয়ে গেছে অ্যাকাউন্টের সব শেয়ার। সেই স্টেটমেন্টে আমার শেয়ারগুলি আছে। আমি কিছুক্ষণ আগে সিডিবিএলে গিয়েছিলাম, চেক করলাম যে 2টা অ্যাকাউন্টে একটাতেও শেয়ার নেই, সবগুলি শেয়ার বিক্রি করে ফেলছে। বিনিয়োগকারীদের কয়েকজনের কাছ থেকে ব্যক্তিগতভাবেও টাকা নিয়েছেন ক্রেস্ট সিকিউরিটিজের মালিক মোহাম্মদ শহীদুল্লাহ। ভুক্তভোগীরা চান এই ব্রোকারেজ হাউজের মালিক যেন কোনোভাবেই দেশ ত্যাগ না করতে পারেন। হাউস মালিক আমার কাছ থেকে লোন চাইছে যে আমি হাউসের মালিক, ম্যানেজিং ডিরেক্টর, এমডি, আপনি আমাকে লোন দেন, আমি হাউসের থেকে বিজনেস দিব আপনাকে। সেই হিসাবে আমি ইনভলভ হয়েছি। 1 কোটি টাকা দেওয়া হয়েছে পাটলি, এবং সে আমাকে চেক দিছে, তার নামে চেক, এই হাউসের মালিকের নামে চেক, ব্যক্তিগত চেক দিছে। এখন সে অনুপাতিকে লভ্যাংশ ঠিকই পাইছি, কিন্তু গত মঙ্গলবার থেকে আর কি লাপাত্তা হয়। সে জানি আমরা যেটা শুনতেছি দুবাই অথবা লন্ডন চলে যাচ্ছে। এইটাকে আমরা মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে বা যারা আছে দ্রুত আবেদন জানাই যে সে বিদেশে যাতে না যেতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি জানিয়েছে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। আনিসুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, প্রতিবেদনে দেখছিলেন ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড বন্ধ এবং মালিক শহীদুল্লাহ লাপাত্তা হওয়ার খবরটি। এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে অনলাইনে যুক্ত হচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক রকিবুর রহমান। জনাব রকিবুর রহমান, আপনাকে স্বাগত চ্যানেল 24-এ। শুরুতেই জানতে চাবো, ডিএসসির একটি ব্রোকার হাউসের এভাবে বন্ধ হয়ে যাওয়া এবং মালিকদের লাপাত্তা হওয়ার বিষয়ে আপনার মতামত কি? না, এটা তো আমি আপনাকে স্পষ্ট বলতে চাই যে এটা আমাদের সকল ব্রোকার হাউসের সম্মান হানি হয়েছে। কারণ বিনিয়োগকারী বড় ধরনের আস্থার সংকট হয়েছে। কারণ একটি ব্রোকার হাউস একটা বিনিয়োগকারীর টাকা নয়ছয় করবে, এটা তো আমি কল্পনাই করতে পারি না। আমার নিজেরও ব্রোকার হাউস আছে। এটা আমাদেরকে একটা সিগন্যাল। আমি মনে করি এই যে ব্রোকার হাউসের বিনিয়োগকারীদের টাকা হলো আমানত, শেয়ার এবং তারা আমানত, এটা আমাদের কাছে তাদের আমানত, তাদের শেয়ার এবং তাদের টাকা। আমরা কোনো অবস্থাতে টাকা ব্যবহার করতে পারি না। তাদের টাকা আমরা নিজেদের পার্সোনাল কাজে ব্যবহার করতে পারি না, পার্সোনাল শেয়ার কেনা বেচা ব্যবহার করতে পারি না, এবং তার টাকা আমরা তাদের অ্যাকাউন্ট থেকে সরাতে পারি না। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, এই ক্রেস্ট সিকিউরিটি যে কাজটা করেছে, এটা তো সমগ্র ব্রোকার হাউসের উপর এই ধরনের একটা কলঙ্ক লেপন হয়েছে এবং বিনিয়োগকারীদের আস্থায় বড় ধরনের আপনার বিপর্যয় ঘটেছে। আমি যেটা বলতে চাই যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে আমরা সারাক্ষণ কন্ট্যাক্ট করেছি, কমিউনিকেশনের মধ্যে ছিলাম। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জকে বলেছি এবং সকল বিনিয়োগকারীকে আমরা বিনীত অনুরোধ করছি, আমি আপনার মাধ্যমে সকল বিনিয়োগকারীকে যে হাউসে আছেন না কেন, যদি আপনারা যদি সন্দেহ করেন যে আপনাদের কোনো চেক ডিজনার হয়েছে, আপনারা যদি সন্দেহ করেন যে ওই ব্রোকার হাউস আপনাদের টাকা নয়ছয় করেছে, আপনারা যদি সন্দেহ করেন ওরা আপনাদের টাকা ফেরত দিচ্ছে না, আপনাদেরকে ঘুরাচ্ছে, তাহলে অনতি বিলম্বে আল্লাহর ওয়াস্তে আপনারা এই তাড়াতাড়ি করে ঢাকা স্টক এক্সচেঞ্জ এটা কমপ্লেন করেন। ইভেন আমি ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে এটাও বলেছি, ম্যানেজমেন্টকে বলেছি, আপনারা এটা অ্যাড করেন, আপনার পত্রিকায় একটা অ্যাড দেন যে সকল বিনিয়োগকারী যদি কোনো ব্রোকার হাউস দ্বারা প্রতারিত হতে বলতে একটা কথা যে আপনাকে দিয়েছে টাকা নাই, চেকটা ডিজনার হয়েছে, অথবা আপনি সন্দেহ করছেন আপনার বিও অ্যাকাউন্টের শেয়ারটা নেই, শেয়ারটা বিক্রি হয়ে গেছে, অথবা আপনি সন্দেহ করছেন আপনাদের টাকাগুলি ওই
ওই আপনার প্রতিষ্ঠানের মালিক অথবা ব্রোকার হাউসের মালিক ওটাকে নয়ছ করেছে। প্লিজ আপনারা চুপ করে বসে থাকবেন না, আপনারা অনতিবিলম্বে এটা আপনারা। এর মধ্যে বিনিয়োগকারীরা তো দিশেহারা হয়ে পড়েছে এবং তারা ডিএসসি এবং বিএসসিসির কাছে প্রতিকারও চেয়েছে। কোন ধরনের পদক্ষেপ কি নেওয়া হয়েছে বা কি চিন্তা করছেন আপনারা বিনিয়োগকারীরা? আমরা অনেক পদক্ষেপ নিয়েছি, আপনারা জানেন যে আমরা যোগাযোগ করেছি এবং আমরা বিভিন্ন ওদের যে বিও অ্যাকাউন্ট ছিল, ওদের যে বিভিন্ন ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো ছিল, আমি মনে করি ম্যানেজমেন্ট আপনাদেরকে বলেছে ম্যানেজমেন্ট সবগুলি স্টপ করে দিয়েছে, ওদের লেনদেন সবদিকে স্টপ করে দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আসলে এই যে এখন সবচেয়ে বড় দরকার হলো এই ব্রোকার হাউসের মালিক কোন অবস্থাতে যেন দেশ থেকে চলে যেতে না পারে। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এই ব্রোকার হাউস কিন্তু তার একটা কিন্তু ব্রোকার হাউস আছে, প্লাস সে কিন্তু পরিপূর্ণভাবে টাকা স্টক এক্সচেঞ্জ শেয়ার হোল্ডার। এই ব্রোকার এবং শেয়ার হোল্ডার যদি ব্রোকার হাউসদের টাকা এইভাবে মেরে দেওয়া হয়, মানে বিনিয়োগকারী, আমি বিনিয়োগকারীর কথা বলছি, যারা ইনভেস্টমেন্ট করেছেন এটা তাদের পার্সোনাল ব্যাপার। কেউ যদি ইনভেস্টমেন্ট করে থাকেন ওনার কোম্পানিতে, এটা হলো পার্সোনাল। আরেকটি হলো বিনিয়োগকারী, যিনি অত্যন্ত আস্থার সাথে ওনার ব্রোকার হাউসে অ্যাকাউন্ট করেছেন এবং আজকে দেখা যাচ্ছে ওইসব বিনিয়োগকারীর শেয়ার উনি বিক্রি করে, উনি ক্যাশ করে হয়তো কোথাও পালিয়ে আছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অনতিবিলম্বে বিভিন্ন সে যাতে দেশ থেকে যেতে না পারে। এবং দ্বিতীয় কথা হলো অতি সত্বর এটাকে ইনভেস্টিগেশন করে তার সমস্ত শেয়ার, মানে উনি কিন্তু আপনার স্টক এক্সচেঞ্জের মেম্বার, কিন্তু মেম্বার হিসেবে অনেক বড় ধরনের অনেক ভ্যালু আছে, কিন্তু সেটা আমি আপনাকে জানাচ্ছি। ওইটাকে লগে লগে অর্থাৎ ওইটাকে সাথে সাথে ওইটাকে আইনের আওতায় এনে, আইনের মাধ্যমে আওতায় এনে এটাকে সম্পূর্ণ ডিএসসির কন্ট্রোলে এনে এটাকে ভবিষ্যতে এটাকে ডিসপোজাল করে, ওইটা থেকে যে টাকা পাওয়া যাবে সেটা বিনিয়োগকারীকে যেন দেওয়া হয়। ডিএসসির কি এই বিষয়ে কিছু করণীয় ছিল না? ডিএসসি নিজস্ব সার্ভারেন্স থাকলেও কিভাবে একটা হাউসের ডিপি থেকে এত পরিমাণে শেয়ার বিক্রি হয় আসলে? আমি এটা অ্যাকচুয়ালি এটা তো যতক্ষণ পর্যন্ত আপনার ডিএসসি এই জিনিসটা বুঝতে না পারবে, কোনো কমপ্লেইন না আসবে, তখন তো মনে করেন আমার হাউসে আমি শেয়ার বেচবো কিনবো, কার পক্ষে কিনতেছি কার পক্ষে বিক্রি করতেছি। হ্যাঁ, ডিএসসি একটা মনিটরিং আছে। এখন আমি কিন্তু আপনাকে একটা কথা বলছি, এই একটা জিনিস এর আগেও কিন্তু কয়েকটা আপনি জানেন সার্চ সিকিউরিটিজ, আপনি জানেন সগিরিয়ান কোম্পানি, আরো কিন্তু কয়েকটা এই ধরনের ঘটনা হয়েছে এবং তাদের শেয়ার বিক্রি করে, তাদের মেম্বারশিপ বিক্রি করে সেটা বিনিয়োগকারীর টাকা পরিশোধ করা হচ্ছে। আমি কিন্তু আপনাকে একটা কথা বলছি, ডিএসসি এখন অত্যন্ত, আমি বারবার ডিএসসি ম্যানেজমেন্টকে বলার চেষ্টা করছি যে আপনারা অনতিবিলম্বে যে সকল কোম্পানি দুর্বল, যে সকল কোম্পানি আপনার কাছে সন্দেহ হচ্ছে, ভেরিফাই করে ইনভেস্টিগেশন করার জন্য আসলে বিনিয়োগকারীদের শেয়ার সিডিবিএল আছে কিনা, বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টের টাকাটা ঠিক মতো আছে কিনা, এটা ডিএসসি কিন্তু আজকে থেকে শুরু করেছে। এবং অত্যন্ত অলরেডি কয়েকটা ব্রোকার হাউসকে তারা আইডেন্টিফাই করেছে, প্রায় 40-50টা হইতে পারে, এবং তারা তাড়াতাড়ি করে কালকে থেকে তারা সরাসরি ইনভেস্টিগেশনে চলে যাচ্ছে। এবং আমি আবারও আপনার মাধ্যমে সকল বিনিয়োগকারীকে বলছি, যেসব বিনিয়োগকারী ব্রোকার হাউসগুলোতে অস্বস্তি ফিল করছেন, সন্দেহ প্রকাশ করছেন, প্লিজ আপনারা জানান। আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জকে আপনাকে অন্তর্মুখী জানান। আমার প্রবলেম একটা জিনিস, আমার এই ক্ষুদ্র বিনিয়োগকারীরা ওনারা কিন্তু একটা দরখাস্ত করতে জানেন না, কোথায় বলতে জানেন না। আল্লাহর হস্তে আপনার মাধ্যমে আপনারা জানান, আমার জানার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে অন্তর্মুখী গিয়ে জানান, নিকুঞ্জ গিয়ে বিনিয়োগকারীরা তাদের কথাগুলি বক্তব্য দেয় যে এই হাউসে আমার অ্যাকাউন্টে আছে, আমি সন্দেহ করছি এখানে আমার শেয়ারটা নাই, আর তারা আমাকে একটা চেক দিচ্ছে, চেকটা আমার ডিজনার হচ্ছে আজকে 4-5 দিন ধরে, বলছি দিচ্ছি অপেক্ষা করেন প্লিজ। আপনারা বিনিয়োগকারীরা আপনারা অন্তত কিছু না পারেন। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন তারা শেয়ার বেচা কেনার জন্য সিডিবিএল এর থেকে মোবাইলে কোনো ধরনের মেসেজ পেতেন না। তো এই ধরনের সিডিবিএল এ কি কোনো ধরনের করণীয় ছিল তাদের? না, আমি সিডিবিএল এর বর্তমান যে সিস্টেম বা আইনের যে আওতায় আছে, এটা কি ঠিক আমি আপনাকে ঠিক বলতে পারবো না যে সিডিবিএল কি কোনো ট্রেডিং, কোনো বিও অ্যাকাউন্টে একজন বিনিয়োগকারী যখন শেয়ার ট্রেড হয় অটোমেটিক্যালি সেই অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে না, আমার মনে হয় না। এটা বোধহয় আছে বলে ম্যাডাম আমার ঠিক জানা নেই, এটা বোধহয় নাই বলে এটা উনি জানতে পারেন একমাত্র, এটা জানতে পারেন অনলি আমরা যারা ওনাকে রেগুলার, যারা আমরা পোর্টফোলিও তাকে দিই, রেগুলার উনি পোর্টফোলিও পেয়ে যান। এখন প্রশ্ন হচ্ছে ওই পোর্টফোলিও মিথ্যা, যে পোর্টফোলিওতে 3 দিন আগে আপনাকে দিয়েছেন ওখানে কিন্তু আপনার শেয়ার ঠিক আছে, আপনি দেখতেছেন, আপনি পোর্টফোলিও দেখতেছেন, আপনার সব শেয়ার ঠিক আছে, আপনার টাকা পয়সা ঠিক আছে, কিন্তু মিনিটে উনি বিক্রি করে বাইরে গেছেন, উনি আপনাকে আপগ্রেড করেন, আপগ্রেড করলে হয়তো আপনাকে একটা ভুল পোর্টফোলিও দিয়ে দিচ্ছে, এটা হাউস করেছে। বাট সিডিবিএল ওইটাকে কতটুকু আপনার ট্রানজেকশন, হ্যাঁ আপনি একটা ভালো প্রশ্ন তুলেছেন, আমি এটা বলবো যে এখন থেকে যে সকল বিও অ্যাকাউন্টে যে সকল ট্রানজেকশন হবে অটোমেটিক্যালি সিডিবিএল এর মাধ্যমে ওই ব্রোকার ওই বিনিয়োগকারীটা জেনে যাবে। অত্যন্ত ভালো প্রশ্ন করেছে, আমি এই প্রস্তাবটা দেবো।
আমি সিকিউরিটি কমিশনকে দেবো এবং আমি স্টক এক্সচেঞ্জ করে দেবো নেক্সট বোর্ড মিটিং। আচ্ছা, ভবিষ্যতে যদি এ ধরনের কোনো প্রতারণা হয় তাহলে এটা আপনারা কিভাবে ঠেকাবেন? এখন তো নিশ্চয়ই কোনো পরিকল্পনা আপনাদের করতে হবে। না, এখন তো পরিকল্পনা অলরেডি নেওয়া হয়েছে। আমি তো বললামই অলরেডি এই ঘটনাটা সামনে আসার পরও এই ক্রেস্টের বিরুদ্ধে যতগুলি তদন্ত করা দরকার, তাকে দেশের বাইরে যেতে না দেওয়া, তার যা কিছু আছে সম্পদ যেগুলি আছে সেগুলিকে কনফিসকেটেড করা, অর্থাৎ স্টক নিয়ন্ত্রণে নিয়ে আসা, যাতে ভবিষ্যতে আইনের আওতায় এগুলি বিক্রি করে যাতে বিনিয়োগকারীদের পরিশোধ করা যায়, এগুলি ঢাকা স্টেশন করে যাচ্ছে। আপনি নিশ্চিন্ত থাকেন ইনশাল্লাহ। কিন্তু ঢাকা স্টেশন পরবর্তী যেটা করছে যে 40 থেকে 50টা কোম্পানিকে আইডেন্টিফাই করেছে, তাদের কাছে ঢাকা স্টেশন কালকে থেকে ফিজিক্যালি যাওয়া শুরু হয়েছে। বিভিন্ন ভিউ অ্যাকাউন্ট, তাদের বিভিন্ন আপনার বিনিয়োগকারীদের বিভিন্ন অ্যাকাউন্টগুলি দেখার জন্য, সেগুলি লেনদেন এবং তাদের শেয়ার ঠিক মতো আছে কিনা, দরকার হলে এখান থেকে বসে সিডিবিএল এর সাথে ওইটাকে মিলানো হবে প্লিজ। জি জি, জনাব রকিবুর রহমান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যতক্ষণ থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক রকিবুর রহমান। পরের খবরে যাচ্ছি। স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে বসবে কোরবানির পশুর হাট। সব সিটি কর্পোরেশনের মেয়র এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে অনলাইন বৈঠক শেষে এই কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। ঢাকার 2 সিটি মেয়র বলেছেন, স্বাস্থ্যবিধির শর্ত অমান্য করলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। কোরবানি পশুর হাট মানেই ক্রেতা বিক্রেতার হাকডাক, কিন্তু করোনা ভাইরাসের কারণে এবার পরিস্থিতি আলাদা। সংক্রমণ ঠেকাতে জনসমাগম এড়ানো অন্যতম শর্ত। এমন বাস্তবতায় কিভাবে বসবে হাট, কোরবানি হবে কোথায় এবং বর্জ্য অপসারণই বা হবে কিভাবে, এসব বিষয়ে করণীয় ঠিক করতে সচিবালয় থেকে দেশের সব সিটি কর্পোরেশনের মেয়র ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে অনলাইনে বৈঠক করেন স্থানীয় সরকার মন্ত্রী। পরে ভিডিও বার্তায় তিনি জানান, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই বসবে পশুর হাট। পশুর হাট বসবে সুনির্দিষ্ট জায়গাতে, স্বীকৃত জায়গাতে, স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে। ঢাকা দক্ষিণের মেয়রের হুঁশিয়ারি, হাটের ইজারার বরাদ্দপত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশনা থাকবে। শর্ত না মানলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। আর উত্তরের মেয়র বলছেন, পুরো বিষয়টি বাস্তবায়নে ক্রেতা বিক্রেতাদের সহযোগিতা প্রয়োজন। যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্য অধিদপ্তরকে যদি এই গাইডলাইনটা আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়, এই মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জানতে পারবো যে কিভাবে আগামীতে ঈদুল আজহার যে পশুর যে হাটটি হবে, কোরবানির হাট, এটি কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ইজারা নিতে আগ্রহীরা বলছেন, সরকারি নির্দেশনা মেনেই চালাবেন হাট, তবে ভিড় কতটা সম্ভব হবে তা নিয়ে সন্দিহান তারা। আমাদের হাটের প্রধান মুখ্য যে এন্ট্রি পয়েন্টটা থাকবে, সেইখানে আমরা একটা আপনার ডিসইনফেক্টেড টানেল যেটা আছে সেটা বসানোর একটা পরিকল্পনা আছে। হাসিরের দায়িত্বে থাকবে বা বিভিন্ন ভলেন্টিয়ার থাকবে, তাদেরকে আমাদের হাট মালিক কর্তৃপক্ষ থেকে আমরা পিপিএর ব্যবস্থা করে দিব। সামাজিক দূরত্বটা আসলে যেহেতু কোরবানির পশুর হাট, এখানে বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসবে, তাদেরকে সচেতনের লক্ষ্যে হয়তো আমরা কাজ করবো, কিন্তু কতটা সচেতন করতে পারবো এটা সন্দেহের ব্যাপার থাকে। এদিকে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের মাঝেই শাহজাহান মাঠে গরুর হাট বসানোর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন রেলওয়ে স্টাফ বাসিন্দারা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। দর্শক, নিউজ বিস 24 এর এই পর্যায়ে একটা বিরতি নিয়েছি, কিছুক্ষণ পর আবারও ফিরব। আর একবার আমন্ত্রণ নিউজ বিস 24। ফেনীর দাগনভূঞায় ডাকাতিতে বাধা দেয় শ্বাসরোধে হত্যা করা হয়েছে এক নৈশ প্রহরীকে। পরে ধরে ফেলা 4 জনকে ছাড়িয়ে নিতে পুলিশ এবং স্থানীয়দের উপর হামলা চালায় ডাকাতরা। এ সময় পুলিশের সাথে গোলাগুলিতে মারা যায় 3 ডাকাত। দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিতে হলো নৈশ প্রহরী আব্দুল মান্নানকে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা তার স্বজনরা। 3টা জোরদার কটকা জোরদার কি জুয়ানা আর হুতকিলা মারিয়া লাইলো। সরকারের কাছে বিচার চাই, অনেক উলামাইয়া খাবাই অন্য কাছে আন্ডাই দাবি চাই। বুধবার ভোররাতে ফেনীর মাইজদি সড়ক সংলগ্ন দাগনভূঞার বেকের বাজার থেকে লুট করা মালামাল গাড়িতে তুলছিল ডাকাতরা। এ সময় বাধা দিলে শ্বাসরোধে হত্যা করা হয় মান্নানকে। চৌকিদারটা মারা গেছে, ওরা দেখছি চৌকিদার এখানে মারা মৃত্যু অবস্থা ছিল। আর একজন চৌকিদার নাকি পুলিশ আছে, ওরে গলা থেকে ধরে নিয়ে গেছে। পুলিশ ও স্থানীয়দের দাবি, ডাকাতের খবর শুনে এগিয়ে এসে তারা ধরে ফেলে 4 জনকে। এরপরেই ডাকাত দলের অন্য সদস্যরা হামলা চালালে
গুলি হয় পুলিশের সাথে, মারা যায় 3 ডাকাত। এটা পুলিশকে লক্ষ্য করে গুলি করে, তখন পুলিশও তাদেরকে গুলি ছড়লে দুইজন এদিকে চলে যায়, আর 4-5 জন এখানে ওই যে পুকুর পাড় দিয়ে তারা নেমে যায়। এ ঘটনায় একটি মামলা হয়েছে দাগনভূয়া থানায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশে করোনা শনাক্তের পর থেকে সাধারণ মানুষের চরম ভোগান্তি নমুনা পরীক্ষা নিয়ে। টানা কয়েকদিন লাইনে দাঁড়িয়ে থাকার পরও নমুনা দিতে পারছেন না অনেকেই। কয়েকটি হাসপাতালে এই পরিস্থিতি সামনে উঠলেও এখনও বেশ কিছু জায়গায় রয়ে গেছে অব্যবস্থাপনা। এমন পরিস্থিতিতে কাল থেকে করোনা পরীক্ষা হবে ICDDRB-তে। তবে এর জন্য নেবে সরকার নির্ধারিত ফি। জিনিয়া কবি সূচনা রিপোর্টে থাকছে বিস্তারিত। সকাল 7টা থেকে লাইনে দাঁড়িয়ে দুপুর 1টায় হাসপাতালের ভেতরেও যেতে পারেনি নমুনা দিতে আসা এ মানুষগুলো। তাদের অভিযোগ, আত্মীয় পরিচয় কিংবা অর্থের বিনিময়ে পেছনে থেকেও আগে ঢুকছেন অনেকে। দেশে করোনা শনাক্তের পরে মুগদা হাসপাতালের নিয়মিত চিত্র এটি। করোনা উপসর্গ নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সংক্রমিত হওয়ার শঙ্কাও রয়েছে। সিরিয়াল হয়েছে, ওটা গ্যাঞ্জাম করে ওটা ওই গেট দিয়ে আর কি ঢোকাই নিছে, পরবর্তীতে আবার নতুন করে লাইন দাঁড়াইছে। তো যদি 7টায় থেকে যদি আমি সুশৃঙ্খলভাবে যদি নিত, তাহলে আমার অনেক আগে শেষ হয়ে যেত। আমাদের পেছনে যারা ছিল তারা ধাক্কাধাক্কি করে ভিতরে চলে গেছে। আমরা ছিলাম 18 জনের পেছনে, এখন আমি পড়ে গেছি 50 জনের পেছনে। সাধারণ মানুষের এমন ভোগান্তিতে হাসপাতাল কর্তৃপক্ষের নেই কোনো ভ্রুক্ষেপ। আনসারের 2জন সদস্য ছাড়া গেটে কারোই দেখা মেলেনি। ঠিক বিপরীত চিত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিভার ক্লিনিকে। শুরুতে কিছুটা অব্যবস্থাপনা থাকলেও এখন অনলাইন ব্যবস্থাপনায় অনেকটাই সামনে নিয়েছে হাসপাতালটি। আসছি, পরীক্ষা দিব, পাস চলে যাব, কোনো ভোগান্তি নেই, স্যাম্পল দিব, চলে যাব পরীক্ষা দিয়ে। অন্য জায়গা থেকে সরকারি যতগুলো আছে সেখান থেকে এখানে অনেক বেটার, সেজন্য এখানে পরিবেশ অনেক ভালো এবং স্যাম্পল দিতেও কোনো ভোগান্তিতে পড়তে হয় না এবং সিরিয়াল নাই তেমন। আর ভোগান্তি কিছু কষ্ট হয় নাই, এমনকি আমরা 2 দিনের সিরিয়াল পাইছি, আমরা আজকে আসা স্যাম্পল দিয়ে গেছি। বেসরকারি ব্যবস্থাপনাও চলছে নমুনা সংগ্রহ, রোগীর সংখ্যা সেখানে কম। সরকারি হাসপাতালগুলোতে টেস্ট করাতে না পারায় টাকার বিনিময়ে সাধারণ মানুষ যাচ্ছেন সেখানে। সেই তালিকায় সবশেষ সংযোজন ICDDRB ডায়াগনস্টিক ল্যাব। শুক্রবার থেকে প্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে 3,500 টাকার বিনিময়ে করা যাবে কোভিড-19 পরীক্ষা। জিনিয়া কবি সূচনা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, করোনা পরিস্থিতি কি অবস্থা চট্টগ্রামে সেটা জানাবে, এবং আজকে কতজন করোনা রোগী শনাক্ত হয়েছে? নুসরাত, পরিস্থিতি আসলে খুব একটা ভালো না, বলা যেতে পারে যে ভয়াবহ। কারণ হচ্ছে চট্টগ্রামে এখন চট্টগ্রাম নগরে এবং নগরের বাইরে মোট 5টি ল্যাবে পরীক্ষা করা হচ্ছে। শুরু করেছিল BITID, পরবর্তীতে যোগ হয়েছে সিভাসু, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ইম্পেরিয়াল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো কাজেই যত বেশি পরীক্ষা হচ্ছে তত বেশি কিন্তু শনাক্ত হচ্ছে। আর এর মধ্যে আসলে চট্টগ্রাম নগরীর যে 10টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করে লকডাউনের যে প্রস্তুতি নেওয়া হয়েছিল, এর মধ্যে একটিতে লকডাউন চলছে, আপনারা জানেন যে উত্তর কাট্টলিতে। সেখানেও গেলে আমরা ভয়াবহ চিত্র দেখতে পাই। মানুষজনের আসলে একেবারে এক ধরনের খামখেয়ালিপনা। একদিকে মানুষজন চলছে, ঘোরাফেরা করছে, লকডাউন মানছে না। তবে এর মধ্যেই কিন্তু সংশ্লিষ্ট কাউন্সিলর যিনি আছেন ওয়ার্ডের, তিনি দাবি করেছেন যে গত 9 দিনে সেখানে লকডাউন কার্যকর হওয়ার পরে কিন্তু শনাক্তের সংখ্যাটা কমে এসেছে। তো আসলে এর বাইরে আসলে অন্যান্য যে এলাকা বা ওয়ার্ডগুলোকে লকডাউন ঘোষণা করার অপেক্ষায় আছে প্রশাসন কিংবা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেগুলোতে কিন্তু কোনো রকম সতর্কতা মানুষের খুব একটা নেই। মানুষজন একেবারে অবাধে নির্বিচারে চলাফেরা করছে। তো একদিকে কিন্তু জীবন জীবিকা যেমন একেবারে এক সূত্রে গাঁথা, মানুষজন যেভাবে চলাফেরা করছে কোনো রকম অনেক ক্ষেত্রেই কিন্তু এভাবে চলতে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হচ্ছে না। ফলে কিন্তু সংক্রমণের ঝুঁকি বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে। তো আসলে এর মধ্যে কিন্তু যে প্রকৃত যে চিত্র, সেই চিত্রটাও কিন্তু অনেক ক্ষেত্রে উঠে আসছে না। কারণ হচ্ছে উপসর্গ নিয়ে মৃত্যু ঘটছে, উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে, হয়তো
পরীক্ষা করাচ্ছে না, কিংবা আবার আরেকটা বিষয় হচ্ছে যে উদ্বেগের সাথে বলতে হচ্ছে যে পরীক্ষা করালেও কিন্তু ঠিকমতো সময় মতো ফলাফলটা পাওয়া যাচ্ছে না। কারণ 10 দিন, 15 দিন, 20 দিন, 24-25 দিন পর্যন্ত সময় লাগছে নমুনা পরীক্ষার ফলাফল পেতে। এতে করে হয়তো দেখা গেছে যে এর মধ্যে ওই আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে গেছেন, কিন্তু তিনি ফলাফল পাননি। হয়তো 14 দিন পরে তিনি কাজেও যোগ দিয়ে ফেলেছেন, তিনি যথাসময়ে ফলাফল পাননি, এমনও কিন্তু দেখা যাচ্ছে। এর সাথে আরেকটি জিনিস যোগ করি, চট্টগ্রামে কিন্তু নতুন করে আরেকটি নমুনা পরীক্ষা কেন্দ্র শুরু করেছে শেভরন নামে একটি ডায়াগনস্টিক সেন্টার। তারা জিসি মোড়ে একটি বুথ খুলে সেখানে তারা পরীক্ষা নিরীক্ষা করছে, নমুনা সংগ্রহ করছে এবং পরীক্ষা করছে। আসলে আরেকটা বিষয় জানতে চেয়েছেন যে আসলে আজকে সংখ্যা কত। এই সংখ্যাটি আসলে আমরা দিন শেষে সন্ধ্যায় বা রাতে একটা প্রকৃত চিত্র পাই, কারণ 5টি বা 6টি ল্যাবে এখন পরীক্ষা করা হচ্ছে। তো এই সবগুলো কেন্দ্র থেকে সন্ধ্যার পরে রাতে যখন সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে ফলাফলগুলো পাঠানো হয়, সেখানে আসলে সবগুলো একত্রিত করে ফলাফল সিভিল সার্জন ঘোষণা করেন। তবে আসলে চিত্র প্রতিদিনই খুবই ভয়ানক হচ্ছে বা উদ্বেগের সাথে আসলে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। ফখরুল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন ফখরুল ইসলাম। পরে খবরে যাব, 7 দিন ধরে জ্বর কাশিতে আক্রান্ত ছিলেন 50 ঊর্ধ্ব পবন দাস। মঙ্গলবার রাত 11টায় নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিয়ে আসা হয় তাকে। খবর পেয়ে সেখানে ছুটে যান কর্তব্যরত চিকিৎসক নিজামুদ্দিন। রোগীর অবস্থা সংকটাপন্ন দেখে ফটকের সামনেই চিকিৎসা দিতে থাকেন তিনি, যদিও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন হাতিয়া প্রেস ক্লাবের সভাপতি কৃষ্ণ মজুমদার। জনাব কৃষ্ণ মজুমদার, আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাচ্ছি, পবন দাস 7 দিন ধরে প্রায় জ্বর কাশিতে আক্রান্ত ছিলেন। এতদিন পর তাকে আসলে কেন পরিবারের পক্ষ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেটার কোনো কারণ জানতে পেরেছেন কিনা? জনাব কৃষ্ণ মজুমদার, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। দুঃখিত দর্শক, আমরা এই মুহূর্তে জনাব কৃষ্ণ মজুমদারের সাথে কথা বলতে পারছি না। আমরা পরের খবরে চলে যাব এখন। ভারতের সঙ্গে চীন নেপালের বিরোধ নিয়ে আলোচনায় এই মুহূর্তে নেপালের কাঠমান্ডু থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক যুবরাজ খিমির। Mr. Yuvraj Khimir, welcome to Channel 24. First, I want to know, on June 18, the Nepal Parliament passed the new map, including Indian 3 territories. And this initiative creating huge anger in Indian domestic politics. What do you think about this? Well, it's not something that belongs to India. It is a disputed territory. These 3 areas, Lipu Lake, Limpiadura and Kalapani, they are in the tri-junction of Nepal, India and China. And so both countries, I mean India and Nepal had agreed way back in 2000 at the Prime Minister's level that they are disputed territories and the dispute needs to be settled through a high-level mechanism. And both Prime Ministers at the time, they said the foreign ministry level machinery will settle it out. So it happened that in 2019 November, when India published a new map after the bifurcation of Jammu and Kashmir into union territories, they included this area, and Nepal also subsequently brought out a new map saying that this is a disputed area, India has included it, so Nepal also has included it. This is disputed because both sides claim over it. So, and both sides in principle have said that they will they should be settling it out through diplomatic channel and negotiation. That's where things are. But India has now said that, like at a time when, Nepal has gone out of the way to claim Indian territory. So it is, it may not be holding dialogue. That's the indication they have given. But it was never India's undisputed territory. Both sides had been claiming over it, and so when the negotiation begins, that we have to see. The Economic Times saying that New Delhi is evaluating the exact location of Chinese encroachment in Nepal and its proximity to the border with India. What's your comment about this? Well, any border dispute
there's always a possibility that two neighbors have border dispute. India has border dispute with Bangladesh, Nepal has with India, Nepal may have with China, China has with India, so on. But the point is, whether there is any encroachment by Chinese side of Nepali territory, it is for the Nepali side to take it up with China, not for India. Similarly, any dispute with that Nepal has about territory with India, it is for Nepal and India to sort it out, not for China to intervene. So that in principle would be violating the principle of sovereignty. If a third country comes and, tries to be involved in the border dispute. Do you think China wants to decrease the Indian leadership in South Asia? That is obviously because China and India are competitors, and there is a history of confrontation between the two countries. But politically speaking, it is India which has invited China in Nepal, in the sense that in 2005, 2006, when a radical political change took place in Nepal, it was India that, set the agenda, like republic, secularism and federalism. India are competitors, and there is a history of confrontation between the two countries. But politically speaking, it is India which has invited China in Nepal, in the sense that in 2005, 2006, when a radical political change took place in Nepal, it was India that, set the agenda, like republic, secularism and federalism. And for that, to have those agenda endorsed, India aligned with European Union and America. When India, US and European Union increased their presence and collaboration in Nepal, China got suspicious about it, and China started coming in a big way and started investing in a big way after 2006. So the current, standoff or, current presence of China in Nepal and the size of investment is largely due to India's very pro-radical policy, or India's collaboration with Nepali Maoist, a force that it itself called terrorist then. Mr. Yuvraz Ghimir, thank you so much for joining with us. Thank you. দর্শক, নিউজ বিশ 24 এর এই পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর আবারও ফিরব। আরও একবার আমন্ত্রণ নিউজ বিশ 24-এ। দর্শক, কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম 7 দিন ধরে জ্বর কাশিতে আক্রান্ত ছিলেন 50 ঊর্ধ্ব পবন দাস। মঙ্গলবার রাত 11টায় নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাকে নিয়ে আসা হয়। খবর পেয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসক যান, কিন্তু রোগীকে বাঁচানো সম্ভব হয়নি। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন হাতিয়া প্রেস ক্লাবের সভাপতি কৃষ্ণ মজুমদার। জনাব কৃষ্ণ মজুমদার, আপনাকে স্বাগত। জানতে চাচ্ছিলাম যে পবন দাস 7 দিন ধরে জ্বর কাশিতে আক্রান্ত ছিলেন, 7 দিন পর তাকে কেন পরিবারের পক্ষ থেকে হাসপাতালে নিয়ে আসা হলো, কারণ জানতে পেরেছেন কিনা? কারণ হলো এই সর্দি জ্বর থাকলে হয়তো ডাক্তার তাকে হাসপাতাল নিয়ে আসবেন বা আইসোলেশন রাখার ব্যবস্থা করবেন, এই ভয়ের কারণে ডাক্তারের কাছে তথ্য গোপন করে তার বাড়িতে চিকিৎসা নিয়েছেন এই কয়েকদিন যাবত আর কি। আচ্ছা, পরবর্তীতে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, আপনি তো প্রেস ক্লাবের সভাপতি, তাহলে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, কি মনে করেন? এই জন্য স্থানীয় প্রশাসন মাইকিং করে এই করোনা উপসর্গ নিয়ে যে সকল রোগী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন তাদেরকে উদ্বুদ্ধ করে হাসপাতাল আনার জন্য ব্যবস্থা নিচ্ছেন, এবং তাদের নমুনা যাতে হাসপাতাল দেওয়া হয় তার জন্য বিভিন্ন স্বাস্থ্যকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন। পবন দাসকে কি পরিমাণে টেস্ট হচ্ছে হাতিয়াতে এখন করোনার, সেই বিষয়টা যদি একটু জানাতেন। হাতিয়াতে 400 প্রায় 400-র কাছাকাছি টেস্ট হয়েছে। ইতিমধ্যে 17 জনকে করোনা শনাক্ত করা হয়েছে। করোনা রিপোর্ট 17। জি, কৃষ্ণ মজুমদার, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পরের খবরে যাচ্ছি। নাটোরে সুমাইয়া হত্যা মামলার মূল আসামি স্বামী মোস্তাক হোসেন এবং শ্বশুর জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা বিসিএস কর্মকর্তা হবার।
কিন্তু তা পূরণ হয়নি শ্বশুরবাড়ির বাধায়। অকালে লাশ হয়ে বরণ করতে হয় নিয়তির নির্মমতা। এ ঘটনায় শাশুড়ি ননদের পর এবার আটক হয়েছে স্বামী শ্বশুরও। বগুড়ার নন্দীগ্রামে পালিয়ে থাকলেও ধরা পড়েন স্বামী মোস্তাক হোসেন। আর রাজশাহীর বাঘা সীমান্ত এলাকায় গ্রেপ্তার হয় শ্বশুর জাকির হোসেন। রাজশাহী বাঘার থেকে একজনকে এবং আমাদের নন্দীগ্রামের সীমান্ত থেকে একজনকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি, যেটা মূল আসামি মোস্তাক এবং তার বাবা জাকিরকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা পরবর্তীতে এটা তদন্ত করে আমরা এর সঠিক তদন্ত করে বিচার ব্যবস্থা নিশ্চিত করব। পরিবারের অভিযোগ, পড়াশোনা চালিয়ে নেয়া আর চাকরি করতে চাওয়াই কাল হয়ে দাঁড়ায় সুমাইয়ার। সে বিসিএস ক্যাডার হবে তার স্বপ্ন, কিন্তু ওরা এটা হতে দেবে না, এই নিয়েই ওদের ভেতরে গন্ডগোল। মারধর করে হত্যা করলেও আত্মহত্যা বলে চালানোর অপচেষ্টার প্রতিবাদে মাঠে নেমেছেন সুমাইয়ার বিশ্ববিদ্যালয়ের সতীর্থরা। মহামারীর ভয়কে উপেক্ষা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আসেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু না, প্রত্যন্ত অঞ্চলে কেউ যাতে আর এরকম হত্যাকাণ্ডের বা কোনো রকম নির্যাতনের শিকার না হয়। নারীরা নিজের পরিবার নিজের মতো করে চালাতে পারবে এবং এই ভয়টি বরাবর আমাদের মধ্যে কাজ করেছে, যেটি চরম রূপ নিয়েছে আমাদের বোনের মৃত্যু। ময়না তদন্তের রিপোর্ট অনতিবিলম্বে প্রদান করে দ্রুত বিচার আইনে এই নরঘাতকের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। ইসলামিক স্টাডিজ বিভাগের সুমাইয়ার মাস্টার্সের ফল বেরিয়েছে একদিন আগেই। এতে সিজিপিএ 4-এর মধ্যে 3.44 পেয়েছেন অকালে প্রাণ হারানো এই শিক্ষার্থী। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত প্রায় 94 লাখ মানুষ। প্রাণ গেছে 4,82,000 মানুষের। সুস্থ হয়েছেন 46,31,000-এরও বেশি। ব্রাজিলের স্বাস্থ্যকর্মীদের উপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে অক্সফোর্ডের আবিষ্কৃত ভ্যাকসিন ChAdOx1-nCoV-19। ভারতে 24 ঘন্টায় সর্বোচ্চ প্রায় 16,000, যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সর্বোচ্চ 34,700, চিলিতে একদিনে 3,600, যুক্তরাজ্যে 650 কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে 24 ঘন্টায় আরও 150 জনের প্রাণহানি নিয়ে দেশটিতে মৃত্যু 43,000 ছাড়িয়েছে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের তৈরি ভ্যাকসিনটি প্রাণীর দেহে প্রয়োগে অ্যান্টিবডি তৈরির প্রমাণ মিলেছে। বুধবার এটি প্রয়োগ শুরু হয়েছে। লাতিন আমেরিকায় প্রাণহানি লাখ ছাড়িয়েছে। এর মধ্যে কেবল ব্রাজিলে 51,000 মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আগামী সপ্তাহে আক্রান্ত 1 কোটি ছাড়াবে। দর্শক, যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্টন রহমান। মিল্টন রহমান, আপনাকে স্বাগত। যুক্তরাজ্যে 24 ঘন্টায় আরও 150 জনের প্রায় প্রাণহানি হয়েছে। এই অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। সবশেষ কি অবস্থা? হ্যাঁ, যেটি বলছিলেন যে 154 জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের হার কিন্তু এখনো 6 থেকে 700-র ঘরে। আর মৃত্যু তো আপনি বলেছেন যে 43,000 ছাড়িয়েছে। এর মধ্যে গত 15 তারিখ থেকেই কিন্তু সব ধরনের নন এসেনশিয়াল গুডসে যে দোকানপাটগুলো খুলে দেওয়া হয়েছে, তখন থেকে আশঙ্কা করা হচ্ছিল যে এই মাসের শেষের দিকে এসে হয়তো বোঝা যাবে যে আবার নতুন করে আক্রান্তের হার কি পরিমাণ হচ্ছে। সে বিষয়ে আজকেও আপনার বিশেষজ্ঞরা এখানে সরকারকে সতর্ক করেছে যে সেকেন্ড ওয়েভ, মানে দ্বিতীয়বার আক্রান্তের হার সামাল দেওয়ার মতো যাতে তাদের প্রস্তুতি থাকে। একই সাথে আপনারা জানেন যে আগামী 4 জুলাই থেকে এখানে সব ধরনের রেস্টুরেন্ট, বার, থিয়েটার, সিনেমা হল সবকিছু খুলে দেওয়া হচ্ছে। তবে সেখানে একটা সোশ্যাল ডিস্টেন্সিং এর যে 2 মিটারের যে প্রক্রিয়াটা ছিল সেটিকে নামিয়ে আনা হয়েছে 1 মিটার থেকে কিছুটা বেশি। এবং এই ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের এখানে বাংলাদেশি প্রায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে 12,000-এরও বেশি। ফলে আমাদের এই রেস্টুরেন্টগুলো যখন খোলা হবে 2 মিটার ডিস্টেন্স রেখে ব্যবসা করে তারা পোষাতে পারবে কিনা, সেই জন্য ডিস্টেন্সের পরিমাণটা কমিয়ে আনার জন্য সরকারকে আবেদন জানিয়েছিল এখানে বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশন সহ রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। তো সেটি যেহেতু 1 মিটারের থেকে একটু কিছুটা বেশি রেখে ব্যবসা পরিচালনার সিদ্ধান্ত দিয়েছে এই দেশের সরকার, সেটিকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। এবং আপনি যেটা বলেছেন যে ইম্পেরিয়াল কলেজ যেটা আপনার পশুর শরীরে যে ভ্যাকসিনটা দেওয়ার পরে এখন প্রায় 300 জন মানুষের শরীরে এটা দেওয়ার প্রক্রিয়া গতকাল থেকে শুরু করেছে এখানে। আর অক্সফোর্ড ইউনিভার্সিটিটা তো আগে থেকেই শুরু হয়েছে, আপনারা জানেন। এবং
এইখানে আপনি যে কাজে ফেরার মানুষ যে কাজে ফিরছে আমরা ইম্পেরিয়াল কলেজের ভ্যাকসিন এবং অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে আরো বিস্তারিত কথা বলতে, তার আগে একটু জানতে চাচ্ছি সবকিছু যে খুলে দেওয়া হয়েছে সেখানে স্বাস্থ্যবিধি আসলে কি ধরনের মেনে চলতে হবে, কি নির্দেশনা দেওয়া হয়েছে? এখনো পর্যন্ত আগের যে স্বাস্থ্যবিধি বলা হয়েছে 2 মিটার যে ডিস্টেন্সিং, সেটি এখনো ফলো করা হচ্ছে, সেটা মেনে দোকানপাট খোলা হয়েছে এবং সেখানে প্রত্যেকটি দোকানে দেখবেন যে বাইরে লম্বা লাইন থাকছে এবং নির্দিষ্ট যে নিয়মকানুন রয়েছে সেগুলো মেনেই মানুষ শপিং করছে, মানুষ দোকানে যাচ্ছে, কেনাকাটা করছে। এখনো পর্যন্ত 1 মিটার থেকে একটু বেশি যে প্রক্রিয়াটা সেটি শুরু হবে আগামী 4 জুলাই থেকে। এখনো কিন্তু পুরনো নিয়মেই বলবৎ আছে এখানে। আচ্ছা, এবার আমরা যদি একটু ভ্যাকসিনের কথা আসি, লন্ডনের ইম্পেরিয়াল কলেজের যে তৈরি ভ্যাকসিনটি সেটি প্রাণীদের দেহে প্রয়োগ করে অ্যান্টিবডি তৈরির প্রমাণ পাওয়া গেছে এবং গতকাল থেকে মানুষের শরীরেও এটা প্রয়োগ করা শুরু হয়েছে। সেটার কি অবস্থা এবং চিকিৎসকরা এটা নিয়ে আসলে কতটা আশাবাদী, কি বলছেন? চিকিৎসকরা বলছেন এটা নিয়ে, ওনারা কিছুদিন আগেও বলেছেন যে ওনারা প্রায় 80% ওনারা কনফার্ম যে এটা মানব দেহে কাজ করবে এবং এই 300 জনের যে হিউম্যান বডিতে এই ভ্যাকসিনটা ওনারা যে ট্রায়াল শুরু করেছেন, এইটার পরে যদি ওনারা গ্রিন সিগন্যাল পান তাহলে ওনারা বলেছেন যে প্রায় এইখানে 2 বিলিয়ন পিসেস ভ্যাকসিন ওরা তৈরির প্রক্রিয়ায় যাবে আগস্টে। তো সেই প্রক্রিয়াটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে এই 300 জন হিউম্যান বডিতে ভ্যাকসিনটা দেওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর আপনি জানেন যে অক্সফোর্ডেরটা কিন্তু অলরেডি হিউম্যান বডিতে দেওয়া হয়েছে, দেওয়ার প্রক্রিয়াটা চলছে এবং এই দুটো প্রক্রিয়া শেষ হওয়ার পরে আগস্টে গিয়ে আমরা বলতে পারবো যে আসলে ভ্যাকসিনটা কোন পর্যায়ে আছে। অক্সফোর্ডের তৈরি যে ভ্যাকসিন সেটা এখন কোন স্তরে আছে? এর মধ্যে তো ব্রাজিলে এটা পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে, এখন যুক্তরাজ্যে এটা কোন স্তরে আছে? এটা নট অনলি ব্রাজিলের বিভিন্ন দেশে কিন্তু এটা অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা সেটা দেওয়া হচ্ছে এবং এইখানেও এখনো আপনার বলা চলে যে একেবারেই প্রাথমিক পর্যায়ে। এটা আগস্টে গিয়ে, আমি একটু আগেও বলেছি যে এটা আগস্টের আগে বলা যাচ্ছে না যে এটা আপনার নির্মাণ প্রক্রিয়া শুরু হবে কিনা, বা এটা কারণ এটার একটা সায়েন্টিস্টরা এখানে একটা গ্রিন সিগন্যাল দেওয়ার ব্যাপার আছে, সরকারি একটা গ্রিন সিগন্যাল পাওয়ার ব্যাপার আছে। তারা এই হিউম্যান বডিতে যেটা দিচ্ছেন এটা এক্সপেরিমেন্ট শেষ হওয়ার পরে তারা রিপোর্ট দেবেন, রিপোর্টের ভিত্তিতে তখন তারা গ্রিন সিগন্যাল পেলে এটার প্রোডিউসিং এ ওনারা যাবেন, এটার উৎপাদনে যাবেন ওনারা। আচ্ছা, এই যে সবকিছু খুলে দেওয়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান সহ রেস্টুরেন্ট বা সব খুলে দেওয়া হয়েছে, সেখানের বিশেষজ্ঞরা বা বিজ্ঞানীরা কি বলছেন? এতে কি সংক্রমণের হার আসলে কতটা বাড়তে পারে বা বাড়ার সম্ভাবনা আছে কিনা? আমি একটু আগেও আপনাকে বলেছি যে আজকে এইখানকার যারা বিশেষজ্ঞ তারা একটা সতর্কবাণী সবার স্বাক্ষর সম্বলিত এটা সরকারকে দেওয়া হয়েছে এবং বিভিন্ন পত্রপত্রিকাতেও এসেছে। তারা কিন্তু দ্বিতীয় দফায় এটা আবার সংক্রমণ হতে পারে সে আশঙ্কা পোষণ করেছেন এবং এর জন্য সরকারকে প্রস্তুত থাকার কথা বলেছেন। আপনারা জানেন যে অলরেডি ইউরোপীয় ইউনিয়ন কিন্তু একটা সতর্কবার্তা দিয়েছে যে ইউরোপে আক্রান্তের হার কিন্তু আবার বাড়ছে। তো সেই হিসেবে যে ইউকেও যে এই সংখ্যার বাইরে তা নয়, এই সংখ্যার মধ্যে থাকতে পারে। আরেকটা বিষয় আমি নুসরাত একটা আপডেট দিতে চাই, যেমন বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হয়েছে এখানে গত রোববার থেকে। এখান থেকে ঢাকা থেকে লন্ডনে যাচ্ছে, কিন্তু আগে এই বিমানটা ছিল ঢাকা থেকে সিলেট যেত, সিলেট থেকে ঢাকায় আসতো। তো ফলে এখন ঢাকা থেকে সিলেটে দেওয়ার ফলে এখানে যাত্রী হারাচ্ছে বাংলাদেশ বিমান। একই সাথে যে কার্গো যে যায় সেটা প্রায় 80% হচ্ছে আসলে সিলেটে যায়। তো ফলে বিমান সরাসরি আপনার লন্ডন থেকে ঢাকা থেকে লন্ডন রুটে হওয়ায় কার্গোর ব্যবসাও বাণিজ্য হারাতে পারে, কারণ এই বাণিজ্যটা নিচ্ছে এখন কাতার এয়ারওয়েজের আবার আপনার যাত্রীর যে ভাড়া সেটাও কম বিমানের তুলনায়। তো এই ক্ষেত্রে এখানে যারা বিমানের এজেন্ট রয়েছে তারাও দাবি জানিয়েছে যে বিমানের আপনার রুটটা আগের মতো লন্ডন টু সিলেট টু ঢাকা এবং আসার সময় আপনার ঢাকা থেকে সরাসরি লন্ডনে আসতে পারে, যেটা আগের যে প্রক্রিয়া। এবং আপনি জানেন যে আগামী মাসের 4 তারিখ থেকে কিন্তু এখানে পর্যটকদের জন্য সবকিছু খুলে দেওয়া হচ্ছে। আপনার এখানে ব্রেড এন্ড ব্রেকফাস্ট, হোটেল সবকিছু খুলে দেওয়া হচ্ছে এবং পর্যটকরা যেতে পারবে যেখানে ইচ্ছে তারা বেড়াতে। ফলে এখন আমাদের এই যে পর্যটকদের দিকে তাকিয়েও পর্যটক আমরা তো বাংলাদেশ থেকে আসতে পারে, ফলে আমাদেরকে এই বিষয়টি বিমানের বিবেচনায় নেওয়া উচিত বলে এখানকার যারা বিমানের এজেন্ট আছেন তারাও মনে করছেন এখানে। আচ্ছা, মিল্টন রহমান, অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ আপনাকে কথা বলার জন্য।
দর্শক, যুক্তরাজ্য থেকে যুক্ত হয়েছিলেন মিল্টন রহমান। নিউজ বিস 24 এর এই পর্যন্তই ছিল। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।